হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা না খুব ইম্পর্টেন্ট, যদি সম্ভব হয় তাহলে পুরো ভিডিওটা ভালো করে দেখে আর শুনে নেবেন। বৈশাখ মাসের পূর্ণিমা মানে বৈশাখ মাসের লাস্ট দিন। এই পূর্ণিমা অনেক বড় পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা নামে বিখ্যাত। যারা এই পূর্ণিমার ব্রত শুরু করতে চান তারা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বৈশাখ পূর্ণিমা থেকেই পূর্ণিমার ব্রত শুরু করতে পারেন। এই বছর আমাদের অধিক মাসও শুরু হচ্ছে, যেটা মের 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। একবার অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাস যখন শুরু হয়ে যায় তখন নতুন কোনো ব্রত শুরু করা যায় না। তাই জন্য যারাই পূর্ণিমা তিথিতে ব্রত করতে চান, পূর্ণিমার ব্রত মারা করেন সাধারণত ছেলের উন্নতির জন্য, আর তাছাড়াও ঘরের সর্বথা উন্নতির জন্য পূর্ণিমার ব্রত করা সংসারের জন্য অত্যন্ত ভালো। সংসারের জন্য 3টে ব্রত এমন আছে যেটা আমাদের নিশ্চয়ই করা উচিত। যেমন একটা হচ্ছে একাদশীর ব্রত, দ্বিতীয় হচ্ছে সোমবারের ব্রত, তৃতীয় হচ্ছে পূর্ণিমার ব্রত। এই 3টের মধ্যে যে কোনো একটা ব্রত কমসে কম ঘরের মহিলাদের ঘরের কল্যাণের জন্য রাখা উচিত। আজকের এই ভিডিওতে খুব সরলভাবে সহজভাবে আমরা পূর্ণিমা ব্রত বাড়িতে কিভাবে পুজো করব তাই দেখাচ্ছি। ব্রত তো দেখো অনেক বড় বড় নিয়ম হতে পারে। পণ্ডিতজিকে ডেকে অনেক বড় করে হবনযজ্ঞ করিয়ে পড়েও ব্রত পুজো করানো যেতে পারে, কিন্তু সাধারণভাবে ঘরে থেকে আমরা যেভাবে পুজোটা করতে পারি এখানে তারই দেওয়ার একটা চেষ্টা করলাম। এখানে আমি পিতলের ঘটি নিয়ে নিয়েছি, তাতে শুদ্ধ জল ভরা আছে, তাতে গায়ে দুধ, কাঁচা গায়ের দুধ আর একটু ফুল আর কিছুটা আতপ চাল রেখে পরে একটা ঘটি আমরা তৈরি করে নেব। এই জলটা চন্দ্রমাকে অর্ঘ্য দেওয়ার জন্য কাজে লাগে। সন্ধ্যেবেলায় চন্দ্রমাকে অর্ঘ্য দেওয়ার পরেই পূর্ণিমার ব্রত সম্পূর্ণ হয়েছে বলে মনে করা হয়। তার সাথেই আমরা এখানে একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি, যার উপরে কিছু গোলাপের ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। স্নানের জন্য এরকম একটা থালার ব্যবস্থা নিশ্চয়ই করা উচিত। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ, সাথে মাতা লক্ষ্মী আর ভগবান গণেশের যদি মূর্তি থেকে থাকে তাদের স্নান আজকের দিন নিশ্চয়ই করাবেন। শ্রীযন্ত্র কেমন দেখতে হয় আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো বাড়িতে রয়েছে। শ্রীযন্ত্র অত্যন্ত পাওয়ারফুল একটা যন্ত্র, যাকে বাড়িতে রাখা পুজো করা অত্যন্ত ভালো গৃহস্থের জন্য। আর যদি প্রতিদিন না পারেন তাহলে একাদশীর দিন অথবা বৃহস্পতিবার কিংবা পূর্ণিমার দিনে, এই দিনগুলিতে শ্রীযন্ত্রের বিশেষ স্নান, দুধ দিয়ে স্নান নিশ্চয়ই করানো উচিত। হলুদ, কুমকুম ইত্যাদি চড়িয়ে বিশেষভাবে স্নান করানো উচিত। তো এখানে সবথেকে আগে আমি শুদ্ধ জল দিয়ে শুদ্ধিকরণ স্নান করাবো। তারপরে গায়ের কাঁচা দুধ, মানে যদি গায়ের কাঁচা দুধ না পাওয়া যায় তাহলে বাড়িতে যে দুধটা আছে সেটাই ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা যেন কাঁচা হয়, সেই দিয়ে স্নান করাবেন। আর তারপরে পঞ্চামৃতও আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো। যদি না হয় তো কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন। তারপরে আরেকবার সাদা জল দিয়ে শুদ্ধিকরণ স্নান করিয়ে নিতে হবে। সমস্ত দেবী দেবতার এইভাবে স্নান করিয়ে নেওয়া হয়। পূর্ণিমার দিন প্রদোষকালে ভগবান শিব আর সাথে মাতা পার্বতী মানে মা দুর্গার যদি পুজো করা হয় তাহলে সেটাও ঘরের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। সম্পূর্ণরূপে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বা ঘরের যে কোনো ধরনের মনোকামনা পূর্ণর জন্য প্রদোষকালে ভগবান শিবের পুজো করলে পরে প্রচুর ফল পাওয়া যায়। খালি মনের বিশ্বাস নিয়ে পুজোটা করা উচিত। আর এই হচ্ছে শ্রীযন্ত্র, এটা স্ফটিকের তৈরি। আর যদি আপনারা শ্রীযন্ত্র নিতে চান তাহলে তামার নিতে পারেন, পিতলের নিতে পারেন, রূপোর নিতে পারেন অথবা স্ফটিকেরও নিতে পারেন। কিন্তু কিছু কিছু অনলাইনে আপনারা দেখতে পাবেন 100-150 টাকায় স্ফটিকের যন্ত্র দিচ্ছে, সেগুলো কিন্তু কাঁচের তৈরি বেশিরভাগ। কিন্তু কেননা স্ফটিকের যন্ত্র এত সস্তায় পাওয়া যায় না, তাই জন্য অরিজিনাল নেবার চেষ্টা করবেন। কাঁচের জিনিসের পুজো করে বিশেষ কিছু লাভ হয় না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আগে থেকেই জানিয়ে রাখি, যারাই নিতে যাবেন এই ব্যাপারে একটু সতর্ক হয়ে যদি নেন তাহলে একটু নিজেদের যে পরিশ্রম করবেন, পুজো পাঠ করবেন, মন্ত্র পড়বেন, সেটা যদি স্বতঃস্ফূর্তভাবে ফল না দেয় তাহলে তো কিছু লাভ নেই। সেই জন্য তো এরপরে আমি এখানে একটু ইত্র ব্যবহার করছি। অনেকেই হয়তো ইত্র মানে জানেন না, কিন্তু অগরু সেন্টের কথা আপনারা সবাই শুনেছেন। তাহলে আপনারা ইত্রের জায়গায় অগরু সেন্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে ইত্র ব্যবহার করি, যেটা কি পুজোর দোকানে পাওয়া যায় অ্যালকোহল ফ্রি একটা সুগন্ধি সেন্টের মতনই, কিন্তু স্প্রে নয়। আর এটা ভগবানের জন্যই ইউজ করা হয়। একটু দামটা বেশি হয়, কিন্তু এগুলো ব্যবহার করলে শুক্র গ্রহ অনেকটা স্ট্রং হয়ে যায়। শুক্র গ্রহ মানে ঘরে বৈভব, সুখ, শান্তি, সমৃদ্ধি দেয়। আর ঘরের যেটা উন্নতি যাকে বলে, একটা ভালো লাইফস্টাইল, সেইগুলোর জন্য শুক্র গ্রহই মেনলি দায়ী থাকে। তাহলে শুক্র গ্রহ যদি ভালো হয় মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর আমাদের সুন্দর হয়ে যায়। তো এরপরে আমি একটা চৌকি নিয়েছি, তার উপর একটা সাদা কাপড়, তো এখানে সাদা কাপড় বা আসন যাই থাকুক সেটা একটু পেতে দিতে হবে। পূর্ণিমার দিনে সাদা জিনিসের অত্যন্ত বেশি মাহাত্ম্য আছে। আপনারা চাইলে লাল অথবা হলুদও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে একটা সাদা আসনেরই ইউজ করেছি। এর উপরে গোলাপ ফুলের সুন্দর আসন দিয়েছি, তার উপরে মাতা লক্ষ্মী আর ভগবান গণেশের রূপোর তৈরি আমার এই মূর্তি দুটো খুব সুন্দর। আমার এত ভালো লাগে না কি বলবো, কোনোদিন সামনে থেকে দেখাবো। তো ওনাদেরকে আসন দিয়েছি, তার সাথে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে আসন দিয়েছি। আর এখানে একটা রূপোর থালাতে আমাদের যে শ্রীযন্ত্র তাকে একটা ফুলের উপরে স্থাপন করব।
শ্রীযন্ত্রের বিশেষ পূজা আর এর স্থাপনা বিধি সম্বন্ধে জানতে চাইলে আপনারা মেসেজ করবেন বা লিখবেন কমেন্টে এসে পড়ে, তো আমি এটার উপরেও একটা ডিটেলস ভিডিও বানাবার চেষ্টা নিশ্চয়ই করব। সাথেই দেখুন, যদি মালা জপ করতে যান তাহলে মাতা লক্ষ্মীর জন্য কমলগাট্টা, মানে যেটা কমলের বীজ হয়, পদ্ম বীজ, তার মালা অথবা স্ফটিকের মালা অথবা চন্দনের মালা দিয়ে মাতা লক্ষ্মীর আপনারা কনকধারা স্তোত্র পড়তে পারেন বা মা লক্ষ্মীর কোনো বিশেষ নামের মালা জপ করতে পারেন। আজকে দিনে সবথেকে ভালো হয় যদি মাতার কনকধারা স্তোত্র পড়া যায়, পাঁচালি পড়া যায়, পূর্ণিমার ব্রত কথা পড়তে হবে, তার সাথে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সহস্র নাম যদি পড়া যায়, তো এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা, যেটাই আপনাদের সুবিধা আছে বা যাই আপনাদের কাছে উপলব্ধ আছে সেই হিসাবে পড়তে পারেন। এরপরে সব আমরা যে মানে ভগবানের সামনে দীপ আর ধূপ প্রজ্বলিত করে দেবো। যে প্রদীপ সেটা হচ্ছে অগ্নি, এবং অগ্নি আমাদের পুজোর সাক্ষী, তাই সেই জন্য অগ্নিদেবকে প্রজ্বলিত করে হাত জোড় করে তার আহ্বান করে তবেই পুজো শুরু করা যায়। তো এখানে আমার মোটামুটি সমস্ত কিছু আমাদের চৌকি তৈরি হয়ে গেছে। এবারে চন্দন বেটে সকলকেই চন্দনের টিকা লাগিয়ে দেবো। মা লক্ষ্মীকে লাল চন্দনের টিকা লাগানো খুব ভালো, তাছাড়া রোলি মানে যেটা লাল পাউডার হয় অথবা সিঁদুরের টিকাও লাগানো যেতে পারে। আর বাকি ভগবানদের যেটা চন্দন আমরা বাটবো সেই চন্দনের তিলক করব। সাথেই আজকে যদি ফুলের ব্যবহার করেন তো দেখুন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সবসময় হলুদ ফুল ইউজ করা হয়। যদি গাঁদা ফুল থাকে তাহলে গাঁদা ফুল ইউজ করুন, আর যদি অন্য কোনো হলুদ ফুল থেকে থাকে তা ইউজ করতে পারেন। মা লক্ষ্মীকে পদ্ম ফুল, গোলাপ ফুল অত্যন্ত প্রিয়, তাই এইগুলো দিতে পারেন। ভগবান গণেশকেও দুর্বা ঘাস, 21টা দুর্বা ঘাসের একটা আমাদের একটা বানিয়ে পড়ে, গাঁট বানিয়ে পড়ে 21টা দুর্বা ঘাস দেওয়া মানে ঠাকুরকে অর্পণ করা যেতে পারে। পূর্ণিমা ব্রত যারা করতে চান তাদের ব্রত সম্বন্ধে একটা ছোট্ট নিয়ম কিছু জানিয়ে রাখি। যেমন দেখুন, পূর্ণিমা ব্রত যদি যেটা হয় সেটা মেন নিয়ম হচ্ছে বিনা নমকের ব্রত হয়, মানে নুন খাওয়া যায় না। যাদের নুন ছাড়া চলে না তারা সন্দক নুন, মানে যেটা সন্দক নুন হয় পুজো পাঠে যেটা ইউজ করা যায় সেই নুন ইউজ করতে পারেন। প্রথম কথা, ফলাহারি দেখুন কীভাবে ব্রত রাখবেন, সেটা প্রথম দিন যেভাবে শুরু করবেন সেইভাবেই আগেও কন্টিনিউ করতে হবে। যদি নির্জলা রাখতে চান তো সেইভাবেই শুরু করুন, যদি ফলাহারি রাখতে চান তো ফল খেয়ে শুরু করতে পারেন। যদি মানে বিনা নুনে না চলে তাহলে সন্দক নুন খেয়ে পরে সেই ব্রত রাখা সম্ভব। ঠিক আছে, কেননা নিজের শরীর সব থেকে আগে, যদি শরীর সঙ্গ না দেয় তাহলে ব্রত রাখার কোনো প্রশ্ন বা সম্ভাবনাই থাকে না। এরপরে নেক্সট নিয়ম আসছে যে সকালবেলাতে সবসময়তেই ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ, মাতা লক্ষ্মী, ভগবান গণেশের পুজো করা উচিত। আর সন্ধ্যেবেলায় মানে প্রদোষকাল যেটা সময়, সেই সময় মাতা পার্বতীর সাথে সাথে ভগবান শিবের পুজো করা উচিত। যদি সম্ভব হয় তো কোনো শিবালয়ে গিয়ে পড়ে দর্শন, ভগবানের শিবলিঙ্গের দর্শন এবং তাকে দুধ আর তার সাথে জল চড়িয়ে আসা, জল দেওয়া, তাকে অভিষেক করা, এগুলো খুবই ঘরের মঙ্গলের জন্য নিশ্চয়ই সমস্ত স্ত্রীদের করা উচিত। ঠিক আছে, তার সাথে পূর্ণিমাতে ভোগের জন্য মেনলি পায়েস বানানো হয়, আর কোনো মিষ্টি সাদা জিনিসের ভোগ লাগানো হয়। যদি কিছুই না থাকে তাহলে নকুনদানা অথবা বাতাসা এগুলোও ভোগ লাগানো সম্ভব, কিন্তু যদি সম্ভব হয় তাহলে পায়েস নিশ্চয়ই বানাবেন, এটা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ায়। এরপরে দেখুন, পূর্ণমাসী ব্রত কথা আমার কাছে তো হিন্দিতে আছে, আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা বাংলায় পেয়ে থাকেন তাহলে বাংলাতেই পড়বেন, বা হিন্দিতে যদি কমফোর্টেবল হয় তাহলে হিন্দিতে পড়তে পারেন। মোট কথা এটাই থাকে যে পুজোর পর আমাদের ব্রত কথা নিশ্চয়ই পড়া উচিত। বলে যে কোনো পুজো উপবাস ব্রত রাখার পর যদি তার কথা পড়া না হয়, পাঠ করা না হয়, তাহলে সেই পুজো কমপ্লিট বা সম্পূর্ণ মনে করা হয় না। তাই একটা মানে ব্রতকথার বই কোথাও থাকা দরকার, যেখান থেকে আপনারা ব্রতকথাটা পড়ে নেবেন। এখানে আরও অনেক ডিটেলস দেওয়া থাকে, যেমন কী কী সামগ্রী লাগবে, কিভাবে পুজো করা উচিত, পুজোর নিয়ম কী, কীভাবে কী খেয়ে পুজো মানে পুজো ব্রতভঙ্গ করা উচিত, এই সমস্ত নিয়মগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে। বই পড়লে সবসময় জ্ঞান বাড়ে, তাই সবসময়তেই বই পড়া উচিত। তো এখানে আমিও, আজকে তো পূর্ণিমা নয় তাই আমি বাড়িতে তৈরি মিষ্টি দইয়ের ভোগ লাগিয়েছি, কিন্তু পূর্ণিমার দিনে যদি পারেন, যদি ব্রত রাখেন, উপোস করেন, তাহলে কিন্তু পায়েস একটুখানি হলেও পায়েস করে পায়েসেরই ভোগ লাগাবেন। সন্ধে হয়ে যাওয়ার পর, যখন সন্ধে হয়ে যায় তখন আবার এই চৌকিতে এসে পড়ে ধূপ দীপ দেখাবেন, তার সাথে কিছু ভোগ দেবেন। বিষ্ণু সহস্রনাম পড়তে পারেন, মাতা লক্ষ্মীর কিছু নাম জপ আপনারা করতে পারেন। আর তার সাথে যখন চন্দ্রদেব উদয় হবে, চন্দ্রোদয়ের যে সময় থাকবে, সেই সময় আপনাদের বাড়ির যেখান থেকেই, মানে উঠোন হোক, ছাদ হোক, বাড়ির কোনো খোলা জায়গা, জানলা, যেখান থেকেই চন্দ্রদেব দেখা যাচ্ছে সেখান থেকে চন্দ্রদেবকে অর্ঘ্য দিতে হবে। ঠিক আছে, অর্ঘ্য দেওয়ার সময়তেই যে জলটা আছে সেটা যেন নিচে না পড়ে যায়, সেটার দিকে নিচে পড়ে গিয়ে পায়ে না লাগে। নিচে পড়লে কোনো অসুবিধা নেই, পায়ে যেন না লাগে। তো কোনো গাছের টবের ওপরেও আপনারা ডাইরেক্ট অর্ঘ্য দিতে পারেন, অথবা যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে যখন অর্ঘ্য দেবেন তখন নিচে একটা পাত্র রেখে দেবেন, যাতে জলটা সেখানে সংগৃহীত হয়ে যায়।
এরপরে এই জলটা, যেটা সংগৃহীত জল দুধ মিশ্রিত, সেটা যে কোনো গাছের তলায় গাছের গোড়াতে দিয়ে দেওয়া সম্ভব। ঠিক আছে? তো পূর্ণিমার ব্রত কমসে কম ৩২টা ব্রতের নিয়ম নিতে হয়, আর ৩২টা ব্রত কমপ্লিট করার পর উদ্যাপন করে দিতে হয়। যদি আপনারা পুরো জীবনের জন্য ব্রত নিয়েছেন এবং যতদিন আপনারা মানে মন আপনাদের সঙ্গ দিচ্ছে, শরীর সঙ্গ দিচ্ছে, ততদিন ব্রত করতে চান, তাহলে আপনারা আজীবনকালের জন্য ব্রতের সংকল্প নিতে পারেন। কারণ কিন্তু কমসে কম যদি পূর্ণিমা ব্রতের সংকল্প নেওয়া হয়, তাহলে সংসারের উন্নতির জন্য কমসে কম ৩২টা পূর্ণিমার ব্রত কমপ্লিট করা উচিত। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে পূর্ণিমার পূজাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো নিয়মকানুনও শেয়ার করলাম, আর খাওয়া-দাওয়ার ব্যাপারটাও সুন্দরভাবে শেয়ার করেছি। আর এই যে জলটা, এটা কিন্তু সকালেই তৈরি করে রেখে দিতে হবে। সকালেই তৈরি করে রেখে সন্ধ্যেবেলায় চাঁদকে দেখে পরে সেই জলটা অর্ঘ্য দিতে হবে। চাঁদের পুজো করলে বাড়ির তো মঙ্গল হয়ই, তার সাথে মাতারা যখন ছেলেদের জন্য, নিজেদের সন্তানের জন্য এই ব্রত রাখেন, তখন সন্তানেরও সর্বথা উন্নতি হয়। চঞ্চল মস্তিষ্কের অনেকেই থাকে যাদের কোনো কিছুতেই মন লাগে না, তারাও কিন্তু পূর্ণিমা ব্রত করে অনেক উপকার পান। তো ফ্রেন্ডস, আজকের মতন এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। আপনাদের অনুরোধে এখন বাংলা ভিডিওতেও আমি আমার শেয়ার করবার চেষ্টা করি। একটুখানি প্রেশার নিশ্চয়ই হয় বাংলা হিন্দি দুটো জিনিস তৈরি করতে, কিন্তু আপনাদের সঙ্গ ভালোবাসা পেলে তবেই কিন্তু চালিয়ে যাওয়া যাবে। আর আপনাদের চাঁদের দর্শন করাচ্ছি, দেখুন কি মানে এত সুন্দর লাগে, কি সুন্দর লাগে এই চাঁদটা দেখতে। ফটোতে অত সুন্দর আসে না, কিন্তু মানে সত্যি করে দেখতে গেলে সত্যিই ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো আজকের মতন এখানেই শেষ করছি। যদি পূর্ণিমা ব্রত শুরু করতে চান, তাহলে খুব ভালো সময় নিশ্চয়ই শুরু করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।